প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ রনি। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, নতুন পথে রাজনীতি, বিএনপি জামায়াত বাড়ছে দূরত্ব, দলের গঠনতন্ত্র ও ইশতেহার তৈরির কাজে ছাত্ররা। বাণিজ্য মেলার উদ্বোধন, প্রধান উপদেষ্টার সেবা খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। বাংলাদেশ প্রতিদিনের গোলটেবিল, লুটেরা সংস্কৃতি পরিশোধন করে সমৃদ্ধ দেশের প্রত্যাশা। ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তরুণরা। দৈনিক ইত্তেফাক, অর্থনীতিতে গতি ফেরানোর প্রত্যাশা নতুন বছরের। জনরায়ের ভয়ে ভিতরাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারেক রহমান। বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মানবজমিন, আলোচনায় প্রোক্লেমেশন কি হচ্ছে, মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় ৫,০০০ বাংলাদেশি। সমকাল, দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। নির্বিচার আতশবাজি ফানুস, বিপন্ন প্রাণ প্রকৃতি। কালের কণ্ঠ, জাতীয় নির্বাচন কবে, ধোঁয়াশা থাকছেই। হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায় কার, ২১শে আগস্ট ট্র্যাজেডি। বই না পেয়ে হাসি নেই অনেক শিক্ষার্থীর, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। আমার দেশ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আসিফ নজরুল। স্কাইপ কেলেঙ্কারির সেই ভিলেনরা কে কোথায়। দেশ রূপান্তর, বিদ্যুৎ জ্বালানির বাহবা প্রকল্প, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি। সময়ের আলো, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সরকারের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আজ। খবরের কাগজ, বড় পরিবর্তনে শিক্ষাবর্ষ শুরু। পররাষ্ট্র উপদেষ্টা, হাসিনাকে ফেরানো ও স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো একসঙ্গে চলবে। দৈনিক করতোয়া, সরকারের ৩টি লক্ষ্য নতুন বছর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এয়ারফেয়ার্স, সিগারেটস, হোটেল রেস্টুরেন্ট কস্টস likely to go up as NBR plans to impose more taxes. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আলোচনা শুরু করি। নতুন বছরে একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, নতুন পথে রাজনীতি। এর আবার দুটো উপশিরোনাম আমাদের সামনে। একটি হচ্ছে বিএনপি জামায়াত বাড়ছে দূরত্ব, আর একটি হচ্ছে দলের গঠনতন্ত্র ও ইশতেহার তৈরির কাজে ছাত্ররা। আলোচনা শুরু করতে চাই। নতুন বছরে আসলে আমরা একটু নতুন প্রেক্ষাপটে নতুন বছর শুরু করলাম। আমরা 15.5 বছরের আওয়ামী দুঃশাসন দেখেছি এবং 5ই আগস্টে তার পতন ঘটেছে। সেই তারপর যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতির মাঠে আওয়ামী লীগ আসলে এখন অনুপস্থিত। এখন যে রাজনীতির যে প্রতিযোগিতা, সেখানে বিএনপি নিঃসন্দেহে দেশের সবচেয়ে বড় দল এবং বিএনপি তার সারা দেশ জুড়ে তার বিশাল সংগঠন রয়েছে এবং বিএনপি এক ধরনের অনেকটাই খুব শক্তিশালী অবস্থানে আছে। কিন্তু তারপরের অবস্থানে আমরা জামাতকে দেখি। জামাত আর বিএনপি অনেক বছর একসাথে জোটবদ্ধভাবে বা যুগপৎ আন্দোলন করেছে, তাদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল। এখন যখন এই পরিস্থিতিতে সামনে যখনই হোক, আমরা আশা করি এই বছর নতুন বছরে 2025 সালের মধ্যেই নির্বাচন হবে। তো নির্বাচনের প্রধান দুটি বিদ্যমান দলের মধ্যে বিএনপি এবং জামাত, তো তাদের মধ্যে নির্বাচনকে বছর শেষে নির্বাচন এটা মাথায় নিয়ে তাদের মধ্যে তারা যার যার নীতি আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তারা বাংলাদেশের সংস্কৃতিতে যেটা হয় যে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে, সেই কথাগুলো বলার বা সেই কাজগুলো করার এক ধরনের প্রবণতা আমরা দেখছি এবং এটা খুব অস্বাভাবিক না। এটা কি ঠিক দূরত্ব না বলে এটাই স্বাভাবিকতা বলতে পারি যে ইয়েস কিছুটা মানে এটা কিছুটা হতেই পারে। দূরত্ব
বলতে চাচ্ছি না। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে আরেকটা বড় ইস্যু হচ্ছে, যেটা আমরা দ্বিতীয় উপশিরোনাম হিসেবে দেখলাম, যে ছাত্ররা বা জাতীয় নাগরিক কমিটি তারা নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়ে গিয়ে যাচ্ছে, তারা তাদের গঠনতন্ত্র তৈরি করছে, তাদের দলীয় নীতি আদর্শ, দলের নাম সব কিছুই তারা ঠিক করবে। তারা যখন সেই সব নিয়ে প্রকাশ্যে মানুষের সামনে উপস্থাপন করবে, সারা জাতির সামনে উপস্থাপন করবে, তখন আমরা আসলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে তারা কি চাচ্ছে, তারা কি চায় সেটা আমরা সাধারণভাবে জানি। যে কিন্তু দলীয় সাংগঠনিক কাঠামোর ভিতর দিয়ে দলীয় নীতি আদর্শ হিসেবে তারা আসলে কোন পথে যাচ্ছে, সেটা যখন তারা তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে, তখন আমরা বুঝতে পারবো। একটা বিষয় আমি একটু বলতে চাই এখানে, যে এই মানে গণতন্ত্রের স্বাভাবিক চরিত্রই হচ্ছে যে গণতন্ত্র মানে এই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। বিভিন্ন দল থাকবে, প্রত্যেকটা দল তার নিজের আদর্শ উদ্দেশ্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজের দলের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করবে এবং তার ভেতর দিয়ে দেশের কল্যাণ করার চেষ্টা করবে। সেটাই তো স্বাভাবিক। তো এই ভিন্নতা থাকবে, এই ভিন্নতা সবসময় ছিল। তো এই ভিন্নতাকে ঠিক দূরত্ব বলা যাবে না। দূরত্বের বিষয়টা আমি যে জায়গাটায় আসলে ফোকাস করছি সেটা হচ্ছে যে আন্দোলন আমরা দেখলাম, যে ছাত্র গণ অভ্যুত্থান আমরা দেখলাম, সেখানে যে মূল ইস্যুগুলো, যে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা স্বচ্ছ অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কিংবা আমরা নিপীড়ন নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই, আমরা অবশ্যই হত্যা গুম খুন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। সেই জায়গাগুলিতে কিন্তু কোনো রকম দূরত্ব নেই। সেই চাওয়ার জায়গাগুলিতে কিন্তু সবাই আগেও আন্দোলনের সময় এক ছিল, এখনও একই আছে। সো রাজনৈতিক আদর্শের জায়গায় ভিন্নতা কিন্তু সবসময়ই ছিল। সেটা এখন বেশি চোখে পড়ছে বা একটু বেশি সামনে আসছে, কারণ সবাই আসলে ঠিক ঘোষণা দেখ বা না দেখ, সবাই নির্বাচনের একটা চিন্তা মাথার মধ্যে আছে, সবার ব্যাকআপ মাইন্ডের নির্বাচন আছে এবং সামনে যখনই হোক আগামী, আমরা আশা করি এই বছরের মধ্যেই, এক বছরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু প্রফেসর ইউনূস বলছেন যে 25-এর শেষে বা 26-এর মানে মধ্যভাগে নির্বাচন, সেটাও হতে পারে। তো সেরকম একটা সম্ভাবনা মাথায় রেখে রাজনৈতিক দলগুলো যার যার নিজস্ব দলীয় আদর্শ নিয়ে কাজ করছে, যেটাকে দৃশ্যত ভিন্নতা মনে হয়, কিন্তু এটা আসলে মৌলিক প্রশ্নে আমি কোনো ভিন্নতা দেখি না। আপনি যেমন বলছিলেন যে আদর্শগত ভিন্নতা বলেই তো আলাদা দল, স্বাভাবিক। তো তারপর ইস্যুগত ঐক্য হয়, ইস্যুগত ঐক্য হয়। এখন এই যে দূরত্ব শব্দটিকে যদি আমরা গ্রহণ করি বা বিবেচনায় রাখি, তাহলে একদিকে দূরত্ব হলে অন্যদিকে নৈকট্যের সম্ভাবনা কখনো কখনো দেখা দেয়। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আশা করছি যে সংস্কারের প্রশ্নে, এবং এটা আমরা খুব মানে স্পষ্ট জানি যে বিচারের প্রশ্নে আসলে কোনো রকম দূরত্ব নেই। যে বিচার এখন একটা অনেক বড় ইস্যু, এত বড় ছাত্র জনতার এত বড় অভ্যুত্থানের সময়ে এবং তার আগে যে গণহত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, এবং এর আগে 15.5 বছর ধরে যে গুম, আমরা আয়নাঘর দেখেছি, গুম দেখেছি, এই ধরনের ভয়ঙ্কর সব পরিস্থিতি হয়েছে, লুটতরাজ হয়েছে, দেশের 28 লাখ কোটি টাকা লুটে নেওয়া হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট অনুযায়ী। সো এই সব কিছুরই বিচার হওয়া উচিত, এবং সেই বিচারের প্রশ্নে কিন্তু কারো কোনো ভিন্ন মত নেই। সবাই একই জায়গায় একমত যে রাষ্ট্রের সংস্কার দরকার, কারণ যেভাবে মানে দেশ চলেছে গত 53 বছর, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ গড়ার, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে আকাঙ্ক্ষা, এটা প্রত্যেকটা মানুষের। এবং সেই সংস্কারের প্রশ্নে কিন্তু মানুষের সংস্কার চায়, সংস্কার সবাই চায়, সব দল চায়, কেউ বলে নেই যে আমরা সংস্কার চাই না। তো সংস্কারের প্রশ্নে কিন্তু কোনো ভিন্নমত নেই। নিঃসন্দেহে প্রক্রিয়া নিয়ে ঠিক কোন পয়েন্টে কোন জায়গায় কী ধরনের সংস্কার দরকার, সেখানে ভিন্নমত থাকবে। সেই ভিন্নমত ন্যাচারালি খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় সমঝোতার একটা জায়গায় আসতে হবে যে ইয়েস, আমরা বিভিন্ন মতকে আলাপ আলোচনার ভিতর দিয়ে একটা জায়গায় এনে এক ধরনের ঐকমত্য তৈরি করা। এবং আমরা অলরেডি জানি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের একটা কমিটি হয়েছে। সেই কমিশনগুলোর রিপোর্ট আসার পরে সেই কমিটি কাজ শুরু করলে আগামী মাস দুয়েকের মধ্যে আমরা আশা করি যে জাতীয় সমঝোতার জায়গায় চলে আসবে। সেটা হলে কিন্তু খুব আমাদের আশাবাদী হওয়ার অনেক বেশি মানে কারণ রয়েছে। আমরা দেখছি যে এই যে দলের গঠনতন্ত্র ইশতেহার তৈরির কাজে ছাত্ররা, যেটি আমরা বলছিলাম, আপনি বলছিলেন যে নতুন দল গোছানোর কাজ, নতুন দল, রাজনৈতিক দল তো গঠন হয়ই, কিন্তু এই যে এই ছাত্রদের যে বা ছাত্র জনতার যাদের
নেতৃত্বে আন্দোলন, তাদের এই উদ্যোগকে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে গণমাধ্যমে উল্লেখ করা হয়। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? নিঃসন্দেহে এক গণতন্ত্র এটাই যে নতুন চিন্তা আসবে, নতুন চিন্তা নিয়ে নতুন দল গঠিত হতে পারে। নতুন দল কারা করছে? নতুন দল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে আমরা যাদের দেখছি এখন, যে জাতীয় নাগরিক কমিটি, এই দুই শক্তি, এরা সবাই এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শক্তি। তো তারা যেহেতু এত বড় গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, তারা একটা রাজনৈতিক দল করলে সেটা একটা শক্তিশালী দল হবে, এটা আমরাও আশা করি। এবং আমরা তাদের কাছ থেকে যেটা আশা করি যে সবাই গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন হবেন, যে আমরা যাতে কখনোই গণতন্ত্র থেকে বিচ্যুত না হই, ভবিষ্যতে আর কখনো যাতে গণতন্ত্র থেকে বিচ্যুত না। আমরা বারবার গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছি বলেই আজকে আমাদের এই সংকট। গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছি বলেই আমরা স্বৈরতন্ত্রের উত্থান দেখেছি। তো সেরকম পরিস্থিতিতে আর কখনো না হয়, সেটা সেই মৌলিক প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে তারা সবাই যাতে একমত থাকেন। প্রক্লেমেশন অফ জুলাই, যেটি আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণা হওয়ার কথা ছিল, তারপর সরকার সেই ঘোষণাপত্র প্রণয়ন করবে, ঘোষণাটি দেবে বলে 15ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষার একটি বিষয় রয়েছে। একটি শিরোনাম আমরা দেখছিলাম যে কি থাকছে এই ঘোষণাপত্রে বা প্রক্লেমেশনে। আপনার কি মনে হয় বা বিষয়টিকে ঘিরে আপনি কি বলবেন? আর আসলে আমি ছাত্র জনতার অভ্যুত্থান বলি, এটা ছাত্র জনতার অভ্যুত্থান হোক, এটা বিপ্লব হোক, বিপ্লবের সাথে সাথে বিপ্লবী শক্তি আসলে তার প্রক্লেমেশন ঘোষণা করার কথা। এটা 5 মাস পরে এসে অনেক পানি গড়িয়ে গেছে। তো এই সময় এসে হঠাৎ করে যখন প্রক্লেমেশন ঘোষণার কথা আসলো, তখন এক ধরনের ঝাঁকি খেয়েছে সারা দেশ। তো তারপর সরকার নড়ে চড়ে বসছে। সরকার মধ্যরাতে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ঘোষণা করলেন, জানালেন যে সরকারি সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে সর্বসম্মতভাবে প্রক্লেমেশন তৈরি করবে, সেই ঘোষণাপত্র তৈরি করবে এবং ঘোষণাপত্র প্রকাশ করবে। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আর তাদের সেই ঘোষণাপত্র নিয়ে আসেনি। এখন শিক্ষার্থীদের দিক থেকে দাবি হচ্ছে যে, শিক্ষার্থী বলতে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি হচ্ছে যে 15ই জুলাইয়ের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এবং সেই ঘোষণাপত্র তৈরি, যেহেতু ছাত্রদের দিক থেকে একটা দাবি আছে, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সরকার চেষ্টা করবে যে যত দ্রুত সম্ভব করার জন্যে। 15ই জানুয়ারির মধ্যে হবে কিনা আমি জানি না, কিন্তু সরকার নিঃসন্দেহে সেটা নিয়ে কাজ করছেন। এবং সেই যেহেতু সরকার বলেছেন যে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই ডাকা হবে, সব সামাজিক শক্তির সাথে কথা বলে সবাইকে নিয়ে সর্বসম্মত একটা ঘোষণাপত্র তৈরির অঙ্গীকার যেহেতু সরকার করেছেন, তো এই অন্তর্বর্তীকালীন সরকার, তো সেটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমেই আসলে আমরা বুঝতে পারবো। তো এখন পর্যন্ত বিষয়গুলো যেহেতু সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, বিভিন্ন রকম প্রণয়ন প্রক্রিয়ায় হাজার রকম চিন্তা থাকতে পারে, তার কোনোটা হয়তো আলোচনার পর্যায়ে গিয়ে বাদ পড়ে যাবে, এই পর্যায়েই বা পরিবর্তিত হবে। তো এই পর্যায়ে আসলে না জেনে কোনো মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হবে না। আমরা একটু অপেক্ষা করি, দেখি কি প্রস্তাবনা নিয়ে আসে, কি ঘোষণাপত্র আসে। এই ঘোষণাপত্র নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এরকম ঘোষণা ছিল ছাত্রদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আবার আজকে একটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, উপশিরোনাম হিসেবে একজন উপদেষ্টার বরাদ দিয়ে, সৈয়দ রেজওয়ান হাসানের বরাদ দিয়ে এখানে শিরোনামটি করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধে সিদ্ধান্ত নেয়নি সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আওয়ামী লীগ আসলে নিজেই নিজেকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। আওয়ামী লীগ এত পুরনো দল, এত বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের তো গণভিত্তি ছিল একটা সময়ে। আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে স্বৈর শাসন চালাতে জনগণ থেকে দূরে সরে গেছে এবং জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে আওয়ামী লীগকে এমন করুণভাবে বিদায় নিতে হয়েছে। তো এত এই ধরনের গণহত্যার পরে, এত অত্যাচার নির্যাতনের পরে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আসলে কোথায়? আমি জানি না আনুষ্ঠানিক ঘোষণায় কি আসবে বা আসবে না, কিন্তু সাধারণ মানুষের মনে আওয়ামী লীগ আসলে অনেক এই 5ই আগস্টের মধ্য দিয়েই আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে যেটা তার ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আঁকড়ে থাকার সময়ে আওয়ামী লীগ স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয়করণ করেছে।
সেটা করাতে যেটা হয়েছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত একদম গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদগুলোকেও নিজের দলের কুক্ষিগত করে নিয়েছিল এবং সেই পর্যায়েও ব্যাপক দুর্নীতি করেছে। তাতে গ্রামের সাধারণ মানুষ সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে আওয়ামী লীগের নেতা হিসেবে দেখেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর হিসেবে দেখেনি, আওয়ামী লীগের নেতা হিসেবে দেখাচ্ছে। সো আমরা যদি 90-এর কথা বলি, 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু দেখিনি যে গ্রাম পর্যায়ের কোনো জাতীয় পার্টির কোনো নেতা পালিয়ে গেছেন, সেরকম সিচুয়েশন আমরা দেখিনি, সেরকম কাউকে আমরা সেরকম ঘটনা আমরা শুনিনি। এবার কিন্তু গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি বা ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেছেন। তো এই যে সারা দেশের একদম গ্রাসরুট পর্যন্ত, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ তার অপকর্মের বিস্তার ঘটিয়েছিল, সেই কারণে একদম তৃণমূল থেকে আওয়ামী লীগ মানে প্রত্যাখ্যাত হয়েছে এবং সেই প্রত্যাখ্যান আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। এটা বাস্তবতা। আনুষ্ঠানিক ঘোষণা আসা না আসা সেটা আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়, তারা কীভাবে বিষয়টাকে সামনে নিয়ে যান সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। শিরোনাম দেখতে পাচ্ছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলেছেন যাদের উদ্দেশ্য ভিন্ন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির আসলে কোনো কারণ নাই, কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। মানে কেন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে আমি জানি না, বা বিলম্বিত করার কথা বলা হচ্ছে। আমরা তিনটা বিষয় বুঝি। একটা হচ্ছে বিচার। বিচার অবশ্যই এত হত্যাকাণ্ডের পরে, প্রায় 2000 মানুষ হত্যার পরে তার বিচার হবে না, এটা হতে পারে না। গত 15.5 বছর ধরে যে ব্যাপক হত্যাযজ্ঞ, গুম, আয়নাঘর, নির্যাতন, যা কিছু আমরা দেখেছি, সব কিছুর বিচার হতে হবে। এতগুলো অপকর্মের প্রত্যেকটা যদি আলাদা করে মামলা হয়, মামলা হওয়া উচিত প্রত্যেকটা ঘটনার। কেন কক্সবাজারের যে চেয়ারম্যান একরাম ক্রসফায়ারে হত্যা বা এই ধরনের প্রত্যেকটা ঘটনার, আয়নাঘরে ব্রিগেডিয়ার আজমি সাহেবের যে আটকে থাকা 8 বছর, সেটা নিয়ে প্রত্যেকটা ঘটনা নিয়েই মামলা হওয়ার কথা। প্রত্যেকটা ঘটনা নিয়ে আলাদা আলাদা মামলা হবে, প্রত্যেকটা মামলার বিচার নির্বাচনের আগে শেষ হবে, এটা তো আমরা আশা করি না। আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বিচার হতে হবে, এবং বিচার সবগুলো না হলেও অ্যাটলিস্ট 1-2টা মামলায় যদি ট্রাইব্যুনালের রায়, আমরা অলরেডি জেনেছি যে আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে বিচার শেষ করেই আমরা 25-এর বিজয় দিবস উদযাপন করব। সো তার মানে 25-এই কিন্তু হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট এক বা একাধিক মামলার রায় হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। সংস্কার আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার একদিনে সম্পন্ন হবে না। সংস্কার অনেক ক্ষেত্রে নিঃসন্দেহে সংস্কারের চূড়ান্ত অনুমোদন লাগবে জাতীয় সংসদের মাধ্যমে। তো সংসদ নির্বাচনের পরেই সেই যেগুলো আনুষ্ঠানিক অনুমোদনের প্রসঙ্গ আসবে। যদিও সংবিধান সংশোধনের ক্ষেত্রে অনেক রকম কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতায় কী ঘটে আমরা জানি না। কিন্তু সংস্কার নিয়ে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সমঝোতা। সব রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, সব সামাজিক শক্তি যারা সক্রিয় আছে, যারা গণতন্ত্রের পক্ষে আছেন, তাদের সবার মধ্যে একটা ঐক্য করে তোলা। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন কমিটি আগামী 2 মাসের মধ্যেই সেই বা কমিশনগুলোর রিপোর্ট আসার পরে 2 মাসের মধ্যেই, বলতে আমি মার্চের কথা বলছি, মার্চের মধ্যেই জাতীয় সমঝোতা গড়ে তুলতে পারবেন বলে আমরা আশা করি, এবং সেটা তাদের পারা উচিত। সো সেইটা যদি হয় আর বিচারও যদি হয়ে যায়, কেন নির্বাচন বিলম্বিত হবে? নির্বাচন বিলম্বিত হওয়ার প্রসঙ্গটা যখনই আসছে, তখনই নানা ধরনের সংশয়, সন্দেহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ নির্বাচন অনিবার্য। গণতন্ত্র মানেই নির্বাচিত সরকার। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্র হয় না। নির্বাচনের প্রসঙ্গে যদি অনর্থকী নির্বাচন বিলম্বিত করা হয়, নির্বাচন নিয়ে যদি ধোঁয়াশা তৈরি করা হয়, তখন আসলে নানা ধরনের সংশয়, সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহের কথাই হয়তো উনি বলছেন, অথবা তিনি যেহেতু একটি বিএনপির মতো এত বড় একটা দলের নেতা, সর্বোচ্চ নেতা, তিনি হয়তো এমন কোনো তথ্য জানেন যে কারণে তিনি বলছেন। সেটা আমাদের যেহেতু জানা নেই, আমরা এই মুহূর্তে বলার মতন পর্যায়ে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন নির্বাচনী বিভ্রান্তি কেউ কেউ ছড়াচ্ছেন এরকম বলছেন, আবার পাশাপাশি অন্য শিরোনামে আমরা দেখতে পাচ্ছি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি নিন। পাশাপাশি একই ধরনের নির্বাচন কেন্দ্রিক অনেকগুলো শিরোনাম রয়েছে, অন্যতম প্রধান শিরোনাম হিসেবেই রয়েছে বাম দলগুলো 2025 সালেই ভোট চায়, এটিও আরেকটি শিরোনাম। এটা কিন্তু শুধু বাম দল না, বিএনপি চায়, জামাত ইসলামের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে জামাত 2025 সালে নির্বাচন চায়। বাম দলগুলো বলল যে তারা নির্বাচন চায়। নির্বাচন সবাই তো চায়,
শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন, সংস্কার বিচার সম্পন্ন করে নির্বাচন। সংস্কার বিচার সম্পন্ন করার বিষয়টাই আসলে আমি একটু আগে বলছিলাম যে বিচার আসলে কয়টা মামলার বিচার সম্পন্ন হবে। মানে যদি 1000 মামলা হয়, যে 2000 মানুষ মারা গেছে, নিহত হয়েছে, 2000 প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আলাদা আলাদা মামলা হলো, 2000 হত্যাকাণ্ডের বিচার কি আসলে নির্বাচনের আগে সম্পন্ন করা সম্ভব? সংস্কার এমন একটা ধারাবাহিক প্রক্রিয়া যার এমন এতগুলো বিষয়ে সংস্কারের আয়োজন করা হচ্ছে, এত ব্যাপক ভিত্তিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, 11টি কমিশন করা হয়েছে। তো এই সব সংস্কার কি আসলে এই সময়ের মধ্যে মানে সম্পন্ন করা সম্ভব? তো সংস্কার শেষ করে বিচার শেষ করে নির্বাচন মানে কি আমরা একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি আমাদের সবার আস্থা আছে, কিন্তু তার মানে এটা না যে এই সরকার বছরের পর বছর থাকবে। তো এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের উত্তরণ। তো গণতন্ত্রের উত্তরণ হবে নির্বাচনের মাধ্যমেই, এবং সেই নির্বাচন আমরা আশা করি যে 2025 সালের মধ্যে, এবং সেটা হওয়া উচিত, সেটা না হওয়ার কোনো কারণ নেই। সেটা যদি বিলম্বিত করা হয় তখন এই সরকার প্রশ্নের মুখে পড়বে। দেশের জন্য এমনিতেই বাংলাদেশ একটা অসম্ভব চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন, সেই চ্যালেঞ্জগুলো আরও বেড়ে যেতে পারে। আমরা হাজার রকমের ষড়যন্ত্র দেখছি। আওয়ামী লীগ এবং তার যারা দোসর ছিল তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রগুলো আরও তীব্র হওয়ার আশঙ্কা আছে, এবং সেটা আমাদের জন্য ভালো হবে না। আমরা দেশের স্বার্থেই যত দ্রুত সম্ভব বিচার এবং কমপক্ষে 2-1টি মামলার রায়ে ঘোষণা এবং সংস্কারের প্রশ্নে জাতীয় সমঝোতা পৌঁছার মধ্য দিয়ে নির্বাচনে গিয়ে আমরা এই বছরের মধ্যেই, মানে অবশ্যই এই বছরের মধ্যে 2025 সালের মধ্যে আমরা নির্বাচন চাই। ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তরুণরা, তথ্য সংগ্রহে আবারও বাড়ি বাড়ি যাবে ইসি, আজ হালনাগাদের খসড়া প্রকাশ, এটি একটি শিরোনাম। সো নির্বাচন, এর ভিতর দিয়ে আমরা যেটা বুঝছি যে নির্বাচনের তো আসলে মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু নির্বাচন আয়োজন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা তৈরি করছে এবং সেটা ঘোষণা করতে যাচ্ছে। খসড়া ভোটার তালিকা তৈরির পরে তার ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য উদ্যোগ নেবে, তাদের কেউ বাদ পড়লো কিনা সেটা দেখার জন্য বাড়ি বাড়ি যাবে, সেগুলি খুব স্বাভাবিক। কিন্তু একটা বিষয় রয়ে গেছে, আমরা যেহেতু অনেকগুলো কমিশন হয়েছে, তার মধ্যে সংবিধান সংশোধন কমিশন, সংবিধান সংক্রান্ত কমিশন আছে, নির্বাচন কমিশন সংক্রান্ত কমিশন আছে, বিচার বিভাগ সংক্রান্ত কমিশন আছে। তো নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট আসার পরে সেই রিপোর্টে কি বলা হয় তার উপরে ভিত্তি করে রাজনৈতিক দলগুলো সহ সবার সাথে আলোচনার মধ্য দিয়ে সমঝোতা কোথায় হয়, সেই জায়গায় কিন্তু এখনও সময় রয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশন তার প্রস্তুতি সম্পন্ন করে ফেলবে। যা কিছুই হোক, যখনই হোক, আলটিমেটলি তো ভোটার তালিকা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে অন্য সব নির্বাচনী প্রস্তুতি আমার মনে হয় যে খুব দ্রুত সম্পন্ন করতে যাচ্ছে, এবং সেইভাবেই তারা এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে, এবং আমরা বিশেষ করি যে নির্বাচন কমিশন অলরেডি প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে যখনই নির্বাচন ঘোষণা করুক আমরা প্রস্তুত হয়ে যাব। সো সেই প্রস্তুতি তারা নিচ্ছেন, এটা খুবই আশাব্যঞ্জক। এবং এখানে আমি একটা জিনিস বলি যে 25-এর মধ্যেই যদি নির্বাচন হয়, 25-এর নভেম্বর ডিসেম্বর যদি নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের সব রকম প্রস্তুতি এর অনেক আগেই সম্পন্ন করবে। ভিন্ন ধরনের একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে নির্বাচন প্রসঙ্গের বাইরে, অর্থনীতিতে গতি ফেরানোর প্রত্যাশা নতুন বছরের। এখানে ভিতরে যেটি বলা হয়েছে, ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ, তার বরাত দিয়ে গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, আর্থিক খাত সংস্কার এবং বাজেটের প্রস্তুতিতে। আমি একটু অন্যভাবে বলতে চাই যে আমরা আসলে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই প্রথম যে কাজগুলো করলেন অর্থনীতি ঠিক করার জন্যে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। সেই কমিটি তার রিপোর্ট দিয়েছে ইতিমধ্যে, এবং সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, তারা দেখিয়ে দিয়েছেন যে বিভিন্ন খাত থেকে বিভিন্নভাবে 28 লাখ কোটি টাকা আওয়ামী লীগ এবং তার দোসররা মিলে আত্মসাৎ করেছে, লুটে নিয়েছে, দেশ থেকে পাচার করেছে। এই 28 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাওয়া বা আত্মসাৎ করে নেওয়ার ভেতর দিয়ে আমাদের অর্থনীতিকে চরম ভঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, পুরো অর্থনীতিকে বিধ্বস্ত একটা মানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। সেরকম একটা নাজুক, খুব করুণ একটা পরিস্থিতিতে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সরকার ধীরে ধীরে অর্থনীতিকে অনেকটাই স্থিতিশীল করে তুলেছে। আমরা
ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনেক ভালো অর্জন দেখেছি। যে আমাদের ব্যালেন্স পেমেন্টে পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেটার। আমরা বিদেশি পেমেন্টগুলো সব যেগুলো মানে পিছিয়ে পড়েছিলাম আমরা সেগুলো কাটিয়ে উঠে এখন মানে বাংলাদেশ ব্যাংক নিয়মিত সেই বিদেশি দায়গুলো পরিশোধ করে যাচ্ছে। আমরা দেখেছি যে আমাদের ইতিবাচক দিক হচ্ছে আমাদের রিজার্ভ আগের চেয়ে অনেক স্থিতিশীল হয়েছে। $21 বিলিয়ন পার হয়ে গেছে, যেখানে বলা হচ্ছিল যে রিজার্ভ এত ফল করবে যে সেখান থেকে আলটিমেটলি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে আমরা চরম ক্রাইসিসে পড়ব। কিন্তু সেই পরিস্থিতিটা এই সরকার বাংলাদেশ ব্যাংক, আমি স্পেশালি বাংলাদেশ ব্যাংকের কথা বলবো যে বাংলাদেশ ব্যাংক অসাধারণভাবে সামাল দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এই 5 মাসে $1 বিক্রি করেনি বাজারে, না করে ডলার ধরে রেখে আবার বাজারে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়তেও দেয়নি। এত চমৎকারভাবে অর্থনীতিকে ম্যানেজ করছে এবং ব্যাংকিং ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে। তো সব কিছু মিলে এই দিকগুলো ইতিবাচক। এর পাশাপাশি আমাদের খুবই আশা জাগায় যে আমাদের রপ্তানি ধীরগতিতে হলেও বাড়ছে। এই সময়ে আমরা 12% গ্রোথ দেখেছি রপ্তানিতে। আমরা আমাদের এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স আয়ের রেকর্ড করেছি 2024 সালে। আমরা 2024 সালে মানে $27 বিলিয়ন আমরা শুধুমাত্র থেকে পেয়েছি, রেমিটেন্স পেয়েছি এবং ডিসেম্বরে এটা অসাধারণ ছিল। তো আলটিমেটলি বিদেশি মুদ্রা পাওয়ার ক্ষেত্রে আমাদের তো রপ্তানি আর রেমিটেন্সই মূল উৎস। তো সেখান থেকে আমরা অর্থনীতিকে বিদেশি মুদ্রা রিজার্ভ আরও শক্তিশালী হচ্ছে। বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক $1 বিলিয়ন দিতে যাচ্ছে খুব শীঘ্রই। আমরা অন্যান্য যারা দাতা সংস্থা বা তাদের কাছ থেকে সেই অর্থায়নের সুবিধা পাচ্ছি। সব মিলে অর্থনীতির এই দিকে অনেক ভালো পরিস্থিতি। নাজুক পরিস্থিতি যেখানে সেখানে হচ্ছে দেশের ভেতরে মানে কলকারখানা ব্যবসা বাণিজ্য ঠিক মতন চলছে না, জিনিসপত্রের দাম অস্বাভাবিক, মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। সেই কষ্ট দূর করার জন্য সরকারের তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। সেটাতে সরকারকে আরও সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশেদ সূচি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।